গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নয়, ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন, দাবি মির্জা ফখরুলের। মব সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয়, দাবি নাহিদ ইসলামের। গণ অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র, চাঁদাবাজদের প্রতিহতের আহ্বান। চাঁদাবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সংসদে নারী প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপি এনসিপি জামায়াতের ভিন্ন মত, ঐক্য তৈরির তাগিদ কমিশনের। জুলাই আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই এর নথিপত্র জব্দে এনবিআরকে দুদকের চিঠি, 900 কোটি টাকা লেনদেনে হানিফের পরিবারের বিরুদ্ধে মামলা। মানি লন্ডারিং মামলায় ক্যাম্বিয়ান গ্রুপের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেফতার, বিদেশে ভর্তির কথা বলে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এবং সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে কাল ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ, খেলা শুরু বিকাল 3টায়। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। নির্বাচন বাধাগ্রস্তের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। দলটির নেতারা বলছেন, আবারও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে। সেই সঙ্গে মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কিছু রাজনৈতিক দল ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে বিএনপির ওপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ নেতাদের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাতে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দল মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতায় লোভী কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে। এবার বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে শত্রুতা করছে। এ সময় নির্বাচন যেন না হয় সেই চক্রান্তে একটি মহল লিপ্ত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির বিরুদ্ধে যতই অপপ্রচার চালানো হোক তাতে ভয় পায় না দলটি। পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, জনগণকে সঙ্গে নিয়ে ঠিক একইভাবে কোনোদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করব বন্ধুগণ। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। সেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর আগে সকালে বিএনপি গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল বলেন, যারা জাতীয় নির্বাচনকে প্রতিহত করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এ সময় অপরাধীর কোনো দল নেই, এ ব্যাপারে বিএনপির বক্তব্য স্পষ্ট বলেও জানান তিনি। বিএনপির অবস্থান বরাবরের মতোই খুব স্পষ্ট, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন ছাত্রদল নেতারা। গুপ্ত সংগঠনের মাধ্যমে যারা দেশের নৈরাজ্য ও নানা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রকাশ্যে আসার আহ্বানও জানান তারা। মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি কাকরাইল নাইট অ্যাঙ্গেল ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। সে সময় রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রদল ও বিএনপির নামে অপপ্রচারে চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। ছাত্রদল বার্তা দিতে চায়, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আর কোনো ধরনের মবক্রেসি সহ্য করবে না এবং এই মব সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে আমরা রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি থেকে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। আগামীতে
এই যারা মব তৈরি করবে সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিরোধ গড়ে তুলবে সেই আহ্বান জানিয়ে এবং তাদেরকে চিহ্নিত করে আগামীতে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিদেশি শক্তি দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। দুপুরে পটুয়াখালীতে জুলাই পদযাত্রায় অংশ হিসেবে পথসভায় তিনি একথা বলেন। এ সময় নাহিদ আরও বলেন, একটি দল পুরনো সিস্টেমকে পাহারা দিচ্ছে, তারা চাঁদাবাজিকে টিকিয়ে রাখতে চায়। সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। জুলাই পদযাত্রায় এনসিপি নেতাদের পটুয়াখালী আগমন ঘিরে সোমবার সকাল থেকে প্রস্তুত ছিলেন নেতাকর্মীরা। পথসভা স্থানে একে একে আসতে থাকে মিছিল। পটুয়াখালী এসে শহীদ পরিবারের খোঁজখবর নেন এনসিপি নেতারা। পরে পথসভায় বক্তব্য রাখেন তারা। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁচবে লড়াই, এবং এই লড়াই আমাদের জিততে হবে। এই জুলাই এসে আমাদের ওই প্রতিজ্ঞায় বদ্ধ হতে হবে যে আমাদের শহীদেরা, আমাদের আহত যোদ্ধারা কিংবা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধারা, তারা যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই লড়াইটি করেছিলেন, এই আকাঙ্ক্ষা যেন আমরা ভুলে না যাই। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাইরের শক্তি দেশের মধ্যে বিভাজন তৈরি করছে। যখন মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিলে এসে মিশতেছে, তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র। নাহিদ অভিযোগ করেন, একটি দল পুরনো সিস্টেমকে পাহারা দিচ্ছে, তারা চাঁদাবাজিকে টিকিয়ে রাখতে চায়। সেই সিস্টেম, সেই চাঁদাবাজি, সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত, এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে। সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে। সব ষড়যন্ত্রের জবাব জনসমর্থনের মাধ্যমে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদে নারী প্রতিনিধিত্ব আর উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে এখনো ঐক্যমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। এনসিপির অভিযোগ, উচ্চকক্ষের প্রয়োজনীয়তার প্রশ্ন তুলে ইস্যুটিকে নড়বড়ে করার চেষ্টা চলছে। নিম্নকক্ষের ভোটারের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের দাবি জামায়াতের আর বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়েই উচ্চকক্ষ গড়তে চায় বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে 13তম দিনের বৈঠক শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর পাশাপাশি সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে এদিন নতুন প্রস্তাবনা তুলে ধরে জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনীতি রাষ্ট্র গঠনে নারীকে মর্যাদাজনক অবস্থায় প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে প্রত্যাশার কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনীতিতে রাষ্ট্র গঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো। সে জায়গায় আমরা এক জায়গায় আসতে পারবো, ঐক্যমত্য তৈরি করতে পারবো, সেটা আমরা আশা করি। দিনভর আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্ব 50 থেকে 100-তে বাড়ানোর বিষয়ে ঐক্যমত্য এলেও কার্যকরী প্রতিনিধিত্ব নিশ্চিতে নারী প্রতিনিধিদের নির্বাচনের বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেয় রাজনৈতিক দলগুলো। পদ্ধতিগত জায়গায় এখনো পর্যন্ত কোনো সমাধানে না আসা গেলেও নীতিগতভাবে আমরা একমত যে সংসদে 100 নারী আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন। আমরা নারী আসনকে 100-তে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে। আমরা নারীরা 100 আসনে পাক আছে। পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে। ওভারনাইট কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়তো এই প্রক্রিয়ায় আসবে না, কিন্তু আমরা যদি গ্র্যাজুয়ালি যাই, একটা সময়ে অবশ্যই নারী আসনগুলোতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা বাংলাদেশে আসবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়েও দলীয় মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। যে দলগুলো উচ্চকক্ষ চেয়েছে তারা যেন উচ্চকক্ষ আর প্রত্যাশা না করে সেরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 2/3 এবং আজকে নতুন করে আরও 2-1টি দল এই পিআরের পক্ষে, পিআর বাই ভোটার্স, এটার পক্ষে মত দিয়েছে। আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি। আচ্ছা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি আমাদের আছে? না। তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব তো আমাদের। বাকিরা কবে কখন এই প্রস্তাব দিয়েছে আমরা জানি না, কিন্তু এই প্রস্তাব তো আমরা আরও 1.5-2 বছর আগে দিয়েছি। সুতরাং এখানে সবল এবং দুর্বল করার তো প্রশ্ন আসে না। যে হাউস গঠিতই হয়নি
সেই হাউস দুর্বল হবে কি সবল হবে সেটা তো প্রশ্ন আসে না। অমীমাংসিত ইস্যুতে ঐক্য তৈরিতে ধারাবাহিক আলোচনার কথা জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ১১ই আগস্ট। এছাড়াও গুমে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাইদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের কিছুক্ষণ আগে বাবা মাকে চিঠি লিখে চানখারপুলের বাসা থেকে গোপনে বেরিয়ে আন্দোলনে যোগ দেয় ১০ম শ্রেণীর ছাত্র আনাস। আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলি আনাসের বুক ভেদ করে যায়। মৃত্যুর কোলে ঢলে পড়ে আনাস। শুধু আনাসই নয়, চানখারপুলে সেদিন নিহত হয় জুনায়েদ, রাকিব হাওলাদার সহ ৬ জন। সোমবার আনাস সহ ওই ৬ হত্যার দায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট ৮ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১১ আগস্ট। একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন। তারা সেখানে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এদিন নারায়ণগঞ্জের ৭ খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ, মাসুদ রানা, আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় এ মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন, মেজর তারেক সাইদ বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন এবং তারা যেহেতু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে সেই সময়ের দায়িত্বরত অফিসার ছিলেন। জিয়াউল হাসান সাহেব তখন এডিজি অফিস হিসাবে দায়িত্ব পালন করতেন র্যাবের। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। এদিন মোট ৫ মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। হাজির করা হয় সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলার ৩ আসামি ও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ ২ জনকে। এ মামলায় ১৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৪ সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই সরকারের সময়েই জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, স্বৈরাচার ফিরে আসার চেষ্টা করলে দমন করা হবে। ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিল্লাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন আপন উপ। ২৪ জুলাই আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জের বিবি রোডে শহীদ হন অন্তত ৫৪ জন, এর মধ্যে ২১ জন নারায়ণগঞ্জের বাসিন্দা। সোমবার বিকেলে শহীদদের স্মৃতি ধরে রাখতে নগরীর হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, যে গতিতে বিচার এগিয়ে চলছে তাতে অন্তর্বর্তী সরকারের সময়ই জুলাই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ হবে। এ সময় তিনি দেশের চলমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বিচার যেই গতিতে এগিয়ে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। অবশ্যই আপনারা ঐক্যবদ্ধ থাকবে, চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। আমাদের সরকারের দায়িত্ব থাকবে, পাশাপাশি আপনারা স্থানীয় যারা চাঁদাবাজ আছে, লুটেরা আছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইনশাআল্লাহ প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে।
জুলাই শহীদদের স্মরণে রাখতে হলে ন্যায় বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। এজন্য দল ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান তার। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় তাই হচ্ছে সকলকে ন্যায় বিচারের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দল মত, দল স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার। আমরা আশা করি সকলেই আমরা সেই কাজটা করব। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে কোনো আধিপত্য শক্তি ও স্বৈরাচার ফিরে আসার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে। আপনারা অগ্নি যুগের সন্তান, আগুন হাতে নিয়ে ঢাকার রাস্তায় নেমেছিলেন, সারা দেশে নেমেছিলেন, নারায়ণগঞ্জে নেমেছিলেন। সেই আগুন হাতে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাতে না পারে, বাংলাদেশে যেন কখনো ফাঁসিবাদ আসতে না পারে, এবং যদি আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই দিন শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন এবং সিআরআই এর নথিপত্র জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। ফজলে আদিত্যের রিপোর্ট। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ 10 বছরের বেশি সময় ধরে দুর্নীতি একছত্র অধিপতি ছিলেন। হানিফ ও তার পরিবারের সদস্যরা। তার পারিবারিক সিন্ডিকেট এতটাই শক্ত ছিল যে আর্থিক স্বার্থসিদ্ধির পাশাপাশি কুষ্টিয়ার রাজনীতিও নিয়ন্ত্রণ করত তারা। এক কথায় সবই চলত হানিফ পরিবারের ইশারায়। এইবার সেই হানিফ পরিবারের বিরুদ্ধে আনা হলো বিস্তর দুর্নীতির অভিযোগ। প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 32 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। 18টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত 866 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন ও সিআরআই এর নথি জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিকে হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতি মামলা পুনরায় সচল করতে দুদকের আইনি শাখা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান দুদক মহাপরিচালক। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। মানি লন্ডারিং মামলায় বিএসপি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার দুপুরে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তাকে আটক করে। এদিকে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ইউএসএ যাওয়ার জন্য খায়রুল বাশার বাহারের কাছে আমি বিএসপি গ্লোবাল নেটওয়ার্কের কাছে 24 লক্ষ টাকা দিয়েছি। ছেলে পারভেজকে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাতে দ্বারস্থ হন লায়ন এম কে খায়রুল বাশারের মালিকানাধীন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক কনসালটেন্সির। এ সময় ভুয়া অফার লেটার দেখিয়ে বিএসবি গ্লোবাল তাদের কাছ থেকে হাতিয়ে নেয় 24 লাখ টাকা। কিন্তু বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি তো দূরের কথা, টাকা ফেরত দেয়া নিয়ে চলছে সাপ লুডু খেলা। শুধু এই শিক্ষার্থী নয়, বিএসবি গ্লোবাল কনসালটেন্সির আড়ালে লায়ন এম কে খায়রুল বাশার এবং তার সহযোগীরা শত শত শিক্ষার্থীর কাছ থেকে আত্মসাৎ করে কোটি কোটি টাকা। এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 400 হতে 500 কোটি টাকা সে আত্মসাৎ করছে, কারো কাছ থেকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত সপরিবারে যাওয়ার জন্য টাকা দিছে। তো 1200 ছাত্রছাত্রী থেকে প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে তার সে টাকা নেয়। এমন প্রতারণার মধ্যেই সোমবার দুপুরে মানি লন্ডারিং মামলায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেপ্তার করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশারকে। তাকে গ্রেপ্তারের খবরে রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে জড়ো হন ভুক্তভোগী অভিভাবক এবং শিক্ষার্থীরা।
এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা এমন প্রতারণার সুবিচার ও টাকা ফেরত চেয়ে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। বাশারের মতো ক্রিমিনালের উপযুক্ত শাস্তি হোক আর আমি যেন আমার টাকাটা ফেরত পেয়ে যাই। আমরা আমাদের প্রাপ্য টাকাটা যেন ফিরে পাই এবং আমাদের এত বছর এই ৩-৪ বছর ধরে যে আমাদের যে ধকল যে খাটনি গেছে, আমাদের যে টাকা জরিমানা গেছে সেটাও আমরা ফেরত চাই এবং আমাদের সমস্ত টাকা এই সরকার দায়িত্ব নিয়ে যেন আমাদের টাকা পৌঁছায় দেয় এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা সবাই প্রার্থনা করি। গ্রেপ্তার খায়রুল বাশারকে মঙ্গলবার আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছেন সিআইডি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় মা ও তার 2 শিশু সন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহতের দেবর নজরুল ইসলাম, যাকে 2.5 মাস আগে জেল থেকে ছাড়িয়ে এনেছিল তারই বড় ভাই রফিকুল ইসলাম। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সোমবার দুপুরে ময়মনসিংহের ভালুকা পৌর শহরের পনাশাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে ময়না আক্তার, তার মেয়ে রাইসা আক্তার ও ছেলে নীরব হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বাসায় পোশাক শ্রমিক রফিকুল ইসলাম স্ত্রী, সন্তান ও ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে থাকতেন। রাতে রফিকুল কাজে গেলে সকালে এসে দরজার তালা ভেঙে তাদের মরদেহ দেখতে পান। রফিকুলের অভিযোগ, স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর তার ভাই নজরুল ইসলাম পালিয়েছে, যাকে সে গত 2.5 মাস আগে 40,000 টাকা খরচ করে জেল থেকে বের করে এনেছিলেন। পাশে তালা ভাঙাইছি, তালা ভাঙা ঢুকিয়া পরে দেখি আমার বউ, 2টা সন্তান এ ঘটনার পর বাসাটিতে ভিড় জমান স্থানীয়রা। কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। দেওয়ার পরেই আমার বোন, আমার বাগনিরে মারা হয়েছে। আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। ওর দেবর যদি নাই করে থাকে তাহলে ওর দেবর পালাইলো কেন? কেন পালাইছে? ওর দেবর যদি ভালোই থাকতো, যদি নাই মারতো তাহলে এখানে অবশ্যই থাকে, উপস্থিত থাকার কথা ছিল। ওর কেন উপস্থিত নাই? এটা ঘটনাটা কে করছে বা কারা করছে এটা আমরা জানি না, কিন্তু তার স্বামী আর মহিলার স্বামী আর তার দেবর থাকতো ওই বাসায় ভাড়া, পাশাপাশি রুম, একই ফ্ল্যাটে তারা বাসায় ভাড়া থাকতো। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা বা কি মোটিভ আছে এটা আপাতত আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলতে পারবো। এই হত্যাকাণ্ডটা কিভাবে সংঘটিত হয়েছে, কে করেছে বা কিভাবে কে আসছে। রফিকুল ইসলামের বাসায় থেকে অটোরিকশা চালাতেন তার ছোট ভাই নজরুল ইসলাম। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুরের গাংনী চৌগাছা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার বিকেলে নিজ বাড়িতে এ বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পাশের বাড়ির বিদ্যুতের তার বাইসাইকেলের সাথে জড়িয়ে ছিল। বাইসাইকেল নিতে গেলে গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী রিনা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।